দেখ, এবারেতে আমরা 3টে থার্মালের চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি। এরপরেতে আমরা যে জায়গাটা থেকে আজকে স্টার্ট করব সেটা হচ্ছে কি গ্র্যাভিটেশন থেকে স্টার্ট করব। ওকে, অর্থাৎ মহাকর্ষ। এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা একটু লম্বা চ্যাপ্টার, সেটা যাই হোক, আমরা খুব আস্তে আস্তে এই জিনিসটাকে করে নেব। প্রত্যেকটা দৈনন্দিন জীবনেতেই আমাদের কিন্তু মহাকর্ষজনিত কাজগুলো কিন্তু জড়িয়ে আছে। কোনো একটা বস্তু, তার ভর ভর তো থাকতো, কিন্তু তার কি ওজন থাকতো? উত্তর হচ্ছে না। কেন ওজন আছে? নিশ্চয়ই তার মহাকর্ষ শক্তির জন্য ওজন আছে। দুটো বস্তুর মধ্যে আকর্ষণ, সেটাও কার জন্য জড়িয়ে আছে? মহাকর্ষ শক্তির জন্য জড়িয়ে আছে। তাহলে কথা আসছে কি, দৈনন্দিন জীবনেতে কিন্তু মহাকর্ষ অঙ্গাঙ্গী ভাবে আমাদের সাথে জড়িয়ে আছে। সেই গুরুত্বপূর্ণ জিনিসটাকে জানার জন্য আমাদের ফিজিক্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটাকেই আমরা আজকে ডিসকাশন করতে যাচ্ছি। যে চ্যাপ্টারটাকে বলা হচ্ছে কি তোর গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। তাহলে সেই চ্যাপ্টারটাকে আমরা স্টার্ট করার জন্য এখানে তো আজকে কাজে চললাম। দেখ, গ্র্যাভিটেশন। প্রথম কথাতেই দেখ, এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের সিলেবাসে যেটা দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে কি নিউটন ল অফ গ্র্যাভিটেশন। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলের মান কত হবে, সেই জিনিসটাকে জানার জন্য আমাদের যে সূত্র, সেই সূত্রটাকেই বলা হয় কি নিউটনের মহাকর্ষ সূত্র, অর্থাৎ ইংরেজিতে আমরা যাকে বলি নিউটন ল অফ গ্র্যাভিটেশন। ওকে, তাহলে এই চ্যাপ্টার শুরুর জন্য অন্যান্য কোনো কিছু কথায় না গিয়ে আমরা সরাসরি চলে আসছি কিসে না, নিউটন ল অফ গ্র্যাভিটেশন। অর্থাৎ বাংলায় যাকে বলবো আমরা কি নিউটনের মহাকর্ষ সূত্র। প্রথম কথা আসছে এই সূত্রটা বা এই লটা কি, সেটা হচ্ছে দুটো বস্তুর মধ্যে, সেই বস্তু দুটো আনচার্জড পার্টিকেল হলে ভালো, অর্থাৎ দুটো আনচার্জড মানে যাদের কাছে কোনো আধান নেই, অআহিত বস্তুর ক্ষেত্রে আমাদের যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলের মান কত হবে সেটাই কিন্তু আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পাওয়া যায়। তাহলে আমরা দেখছি কি, দেখ নিউটন ল অফ গ্র্যাভিটেশন কিসের রিলেটেড কথা, না এটা আসছে ফোর্স বিটুইন টু আনচার্জড পার্টিকেল। ওকে, তাহলে দুটো আনচার্জ পার্টিকেলের মধ্যে ফোর্স কতখানি কাজ করবে, সেই জিনিসটাই হচ্ছে কি আমাদের নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। আমি প্রত্যেক বাড়িতেই যেরকম করি, আগে আমার বুদ্ধি হচ্ছে কি ফর্মুলাটাকে মুখস্থ করে নাও, তাহলে তো এখানেতে তার সূত্রটাকে বলতে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। এখানেতে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেখান থেকে ফর্মুলাটা হচ্ছে কতখানি দেখতো, জি m1 m2 বাই আর স্কয়ার। ওকে, এখানেতে আমরা পড়ি কিরকম ভাবে বা পড়বো কিরকম ভাবে, এখানেতে দুটো বস্তুর মধ্যে বলের কথা বলা হচ্ছে। তাহলে এখানেতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি দেখতো, m1 এবং m2 দুটি বস্তু স্মল আর দূরত্বে রাখা আছে। তাহলে দুটি বস্তু যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কতখানি না স্মল আর, যাদের মাস হচ্ছে m1 এবং m2, তাদের মধ্যে যে আকর্ষণ বল হয়, সেই আকর্ষণ বলটা হচ্ছে মাস দুটোর গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে কথাটা, এই কথাটাকেই বলা হচ্ছে কি আমাদের নিউটন ল অফ গ্র্যাভিটেশন। এই দুটো টার্মকে একসাথে করতে গেলে আমাদের যে জিনিসটা চলে আসে সেটা আছে কি দেখতো, এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কয়ার। তাহলে দেখ, প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, এখানেতে আমরা যে কনস্ট্যান্টটা নিয়ে আসি সেটা আসছে কি জি m1 m2 বাই আর স্কয়ার। তাহলে দেখ, যেটাকে আমি লিখে রেখে আমি কথাটাকে বলা স্টার্ট করেছিলাম সেটাতেই আমি আবার চলে এলাম। অর্থাৎ আমার বক্তব্য সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে দুটো বস্তু যাদের মাস m1 এবং m2, তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটা বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
এখানেতে ফর্মুলা দিয়ে লিখলে আমরা সেটা লিখছি কত, এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। সবাই জানি যে এখানেতে ক্যাপিটাল জি সেটা একটা কনস্ট্যান্ট, একে আমাদের বলা হয় কি মহাকর্ষ ধ্রুবক। যাকে আমরা বলি কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কেন না, এর মান কিন্তু আমাদের কখনোই বদল হয় না। অর্থাৎ আমরা পৃথিবীতে থাকি কি অন্য গ্রহে চলে যাই কি স্যাটেলাইটের মধ্যে থাকি কি জলের ভিতরে থাকি, এর মান কিন্তু আমাদের সবসময়তেই ধ্রুবক থাকে। এবং এই যে মানটা অর্থাৎ এর যে ধ্রুবক থাকা মানটা, সেই মানটা কতখানি হয় না 6.67 ইন্টু 10⁻⁻11। এর ইউনিট কত আছে তোরা দেখতো, জি এর ইউনিট পাওয়ার জন্য তোরা কি করতে পারবি, এখান থেকে দেখ ক্রস মাল্টিপ্লিকেশন করে নে, এফ আর স্কয়ার কত পাচ্ছিস জি এম ওয়ান এম টু, মানে এখান থেকে জি ইকুয়াল টু তোরা পেয়ে যেতিস কত দেখতো এফ আর স্কয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু, মানে আমাদের এর ইউনিট পেতিস কত নিউটন ইন্টু মিটার স্কয়ার ডিভাইডেড বাই কেজি স্কয়ার। অর্থাৎ এর ইউনিটটা লিখবো কত নিউটন মিটার স্কয়ার পার, নিউটন ইন্টু মিটার স্কয়ার, সরি পার মিটার স্কয়ার কেন লিখলাম, নিউটন ইন্টু মিটার স্কয়ার ইন্টু কেজি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা লিখি আমরা বুঝবো কি যে জি এর মান হচ্ছে এটা। এবারে তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে, এই যে ফোর্সটা বা এই যে বলটা, এটা সবসময় কিন্তু আকর্ষণ, এটি সর্বদা আকর্ষণ বল। ওকে, এবারে তো দেখ এই ফোর্সটা আসছে কি প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই কথাটার উপর গুরুত্ব দেওয়ার জন্য আমাদের বলা হয়েছে কি এই যে ফোর্সটা, সেই ফোর্সটা হচ্ছে ইনভার্স স্কয়ার ল। ওকে, তাহলে যেহেতু এখানেতে ফোর্সটা 1/r² এর সাথে প্রপোর্শনাল, তাই আমাদের এটা বলতে পারবো কি ফোর্স উইল ফলো কাকে না ইনভার্স স্কয়ার ল। হলো, আচ্ছা পরের কথা, এখানে যে দুটো বস্তুর মধ্যে দূরত্ব আমরা নিচ্ছি না, সেই দূরত্ব দুটো অ্যাকচুয়ালি বস্তু দুটোর সেন্টার অফ মাসের মধ্যে দূরত্ব, অর্থাৎ বস্তু দুটোর ভরকেন্দ্রের মধ্যে দূরত্ব, বস্তুর সারফেস থেকে দূরত্ব নয় কিন্তু। অর্থাৎ আমাদের কথা মাথায় রাখতে হবে দুটো বস্তু যখন ফর্মুলাটাকে দেওয়া হয়েছিল তখন সেটা দুটোকেই পয়েন্ট মাস ধরে নিয়ে ক্যালকুলেশন করা হয়েছিল, কিন্তু ইন প্র্যাকটিস আমাদের বলতে গেলে মাথায় রাখতে হবে কি এখানে বস্তু দুটোর মাঝে দূরত্ব মানে বস্তু দুটোর সেন্টার অফ মাসের মধ্যে দূরত্ব। তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখছে কি here distance between the body, সেটা অ্যাকচুয়ালি কাকে ডিফাইন করে না, সেটা হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ মাস অফ দ্য বডিজ। তাহলে দুটো বস্তুর যে ভরকেন্দ্র আছে তাদের মধ্যে যে দূরত্ব আছে সেটাকেই আমাদের বলা হয় কি না বস্তু দুটির মধ্যে দূরত্ব। পরের কথাটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি এটাকে বলা হয় কি সেন্ট্রাল ফোর্স, দিস ইজ সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স বলতে আমাদের কি বোঝাচ্ছে না, সেটা আসছে এই ধর এখানে তো একটা বস্তু ছিল, এখানে তারও একটা বস্তু ছিল, এই বস্তু দুটোকে কানেক্ট করলে আমাদের কোন লাইন দিয়ে কানেক্ট করতে পারবো না বস্তুটার মধ্যে দিয়ে কানেক্ট করলে পাবো কি এই লাইনটা পাবো। এবং এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে না সেই ফোর্সটাও কিন্তু এই লাইন বরাবরই কাজ করবে। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যে বল কাজ করছে সেটা যদি বস্তু দুটিকে কানেক্ট করছে এমন সরল রেখা বরাবরই কাজ করতে থাকে তাকে আমরা বলবো কি সেন্ট্রাল ফোর্স। তাই এখানেতে যেহেতু সেটা এরকম ঘটনাটা ঘটে তাই আমরা বলবো কি সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। মানে সেন্ট্রাল ফোর্স এই কথাটার মানে আসছে কি ফোর্স বিটুইন দ্য বডি, এই কথাটার মানে আসছে কি দেখতো ফোর্স বিটুইন দ্য বডি, ফোর্স বিটুইন দ্য বডি
will act over the connecting, তাহলে যে লাইনটা আমাদের দুটো বস্তুকে কানেক্ট করেছে সেই লাইনের ওপর বরাবরই যদি এই ফোর্সটা কাজ করে তাকে আমরা বলবো কি না সেন্ট্রাল ফোর্স। এখানেতে ঘটনাটা কিন্তু সেরকমই ঘটে। এরপরেতে আমাদের যে কথাটাকে বলবো সেটা আসছে এই যে ক্যাপিটাল জি, এই ক্যাপিটাল জি এর মানটাকে ক্যালকুলেট কে করেছিল না সেটা হচ্ছে সায়েন্টিস্ট ক্যাভেন্ডিশ। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা আসছে কি জি, ভ্যালু অফ জি, এটা পরীক্ষায় তোদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে। ভ্যালু অফ ক্যাপিটাল জি was calculated by scientist Cavendish. ওকে, এই কথাটাকেও কিন্তু তাহলে প্রত্যেককে আমাদের দেখে নিতে হচ্ছে। এর পরের কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি দেখতো, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা সেই ফোর্সটা কিন্তু খুবই দুর্বল ফোর্স। ওকে, তাহলে ফোর্স বিটুইন দ্য টু বডিজ ডিউ টু গ্র্যাভিটেশন ইজ ভেরি উইক। ওকে, তাহলে পরের কথা আমাদের যেটা মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে কি এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা দিস ইজ আ উইক ফোর্স। আমাদের মাথায় রাখতে হবে সব থেকে শক্তিশালী ফোর্স হয় কে নিউক্লিয়ার ফোর্স, তার থেকে শক্তিশালী ফোর্স কি হয় না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালসিভ ফোর্স থাকে তার থেকে। আচ্ছা আমি একটুখানি কথাটা ভুল লিখে ফেলেছি। আর সব থেকে কম শক্তিশালী যেটা থাকে সেটা আসছে কি না আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই এখানটাতে থাকছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে সব থেকে বেশি শক্তিশালী নিউক্লিয়ার ফোর্স, সব থেকে কম শক্তিশালী হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই কথাটাকেও কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হচ্ছে। এরপরে তো আরো একটা কথা আসছে কি দেখ, যদি আমাদের ঘটনা এরকম ঘটে দুটোর থেকে বেশি বস্তু আছে, তার জন্য যদি কোনো বস্তুর ওপরেতে ফোর্স ক্যালকুলেট করতে হয় সেটা আমাদের বিভিন্ন ফোর্সগুলোর ভেক্টর সামেশন করে ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে আমাদের পরের পয়েন্টটা চলে আসছে কি দেখতো, ইফ more than two body is present, if more than two body is present, okay, তখন আমাদের মাথায় রাখতে হবে নেট ফোর্স যেটা আসবে সেটা আসছে কি না বিভিন্ন ইন্ডিভিজুয়াল ফোর্স গুলোর ভেক্টর সামেশন। ওকে, চল এই কথাটাকে একটুখানি আমরা ডেসক্রাইব করে দেখে নিই। কিরকম কথা বলছি দেখ, ধরে নে আমাদের কাছে একটা এরকম ভাবে সমবাহু ত্রিভুজ আছে। Okay, সেই সমবাহু ত্রিভুজটার এখানটাতে একটা বস্তু আছে m1, এখানে বস্তু আছে m2, এখানটাতে বস্তু আছে m3। তাহলে আমাদের এখান থেকে দেখছি কি এখান থেকে যে প্রত্যেকটা বাহু আছে সেটা হচ্ছে কি একটা সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহুটা হচ্ছে কি সমান। তাহলে আমাদের এখান থেকে বলছে কি অল আর হ্যাজ সেম লেন্থ। ওকে, যে সেম লেন্থটা আছে সেটা আমি ধরে নিচ্ছি কতখানি a। আমরা কাকে নিয়ে ইন্টারেস্টেড, আমরা ইন্টারেস্টেড হচ্ছে কি ফাইন্ড ফোর্স ওভার m1। তাহলে দেখ এখানে দুটো বস্তু নেই, দুটোর থেকে বেশি বস্তু আছে, তাহলে m1 এর উপর টোটাল ফোর্স বলতে গেলে আমাকে কি করতে হবে, আমাদের m2 এর জন্য m1 এর উপর কত ফোর্স আসছে আবার m3 এর জন্য কত ফোর্স আসছে সেটাকে দেখতে হবে। মানে দেখ আমি যদি বলি m3 এর জন্য ফোর্সটা কোথায় আসবে, অ্যাট্রাক্টিং ফোর্স, তার ডিরেকশন এদিকেতে। ধরে নে সেই যে ফোর্সটা সেই ফোর্সটার নাম নিয়ে নে কত না m3 দিচ্ছে কার উপরেতে, একের উপরেতে দিচ্ছে, মানে ফোর্স ওভার 1 ডিউ টু 3। এই দিকটাতে কাকে পাবো না 2 এর জন্য ফোর্স, এটা কার উপরে হচ্ছে ফোর্স ওভার 1 ডিউ টু 2। তাহলে নেট ফোর্স আমি যদি এখান থেকে ক্যালকুলেট করতে চাই তার ভ্যালু কত চলে আসবে f12 প্লাস f13।
এই দুটোর ভেক্টর সামেশন করতে হবে। এবারে দেখ F13 এই ফোর্সটার ভ্যালু কত আসবে, দেখ নিশ্চয়ই বুঝতে পারছি না, দুটো বস্তুর মাস আছে কতখানি m1 আর m3, সরি 1 2 বলছি, মানে দুটো বস্তুর মাস আছে কতখানি m1 আর m2, তাদের মধ্যে দূরত্ব কতখানি আছে a স্কয়ার, তাহলে এটা পেয়ে গেলাম কত F12। সিমিলারলি আমরা যদি বলি কতখানি আসছে F13, তার ভ্যালু কত পেয়ে যাবো দেখতো Gm1m3 বাই a স্কয়ার। তাহলে দেখ তাদের মধ্যে নেট ফোর্স বলতে গেলে কি আসবে, আবার এদের মাঝের অ্যাঙ্গেলটাকেও দেখতে হবে। তাহলে দেখ এদের মাঝের অ্যাঙ্গেল কতখানি আসছে, নিশ্চয়ই বুঝতে পারছিস সমবাহু ত্রিভুজ মানে এই অ্যাঙ্গেলটা কতখানি আসবে 60 ডিগ্রি, তাহলে থিটা আছে কত 60 ডিগ্রি। তাহলে দেখ আমি এখান থেকে যদি নেট ফোর্স ক্যালকুলেট করি, সেটা বলতে গেলে আমাকে কি করতে হচ্ছে, F ইকুয়াল টু এই দুটো ফোর্সের ভেক্টর সামেশন, দুটো ফোর্সের ভেক্টর সামেশন মানে আমাদের কি রকম লিখছি দেখতো F12 আর F13, F12 আর F13, আমরা এটাকে কিরকম লিখতে পারবো দেখতো না, যদি প্রথমে তো আমরা তার মানটার কথা ক্যালকুলেট করি, এর মানটা কতখানি চলে আসবে দেখতো না, মড অফ এফ সেটা চলে আসবে কত দেখতো আন্ডার রুট অফ F12 এর স্কোয়ার প্লাস F13 এর স্কোয়ার প্লাস 2 F12 F13 ইন্টু cos 60 ডিগ্রি। আমরা সবাই জানি কি cos 60 ডিগ্রির মান কত হয় হাফ, তাহলে সেই কথাটাকে যদি আমরা এখানটাতে বসিয়ে দিই কিরকম পাচ্ছি দেখতো F12 তার স্কোয়ার করলে আমাদের কত পেয়ে যাবো দেখতো Gm1m2 বাই a স্কোয়ার স্কোয়ার, রাইট, মানে আমরা লিখে দিচ্ছি কত দেখতো Gm1m2 বাই a স্কোয়ার তার স্কোয়ার প্লাস Gm1m3 বাই a স্কোয়ার এর স্কোয়ার, রাইট, cos 60 এর ভ্যালু হাফ, মানে এখান থেকে ডাইরেক্টলি আমি এখান থেকে লিখে ফেলবো কত দেখতো Gm1m2 বাই a স্কোয়ার ইন্টু Gm1m3 বাই a স্কোয়ার। তাহলে নিশ্চয়ই সবাই একটা কথা বুঝতে পারছি, এই দুটো জায়গা থেকে কয়েকটা জিনিস কমন চলে যাবে, মানে কমন নিয়ে বাইরে বেরিয়ে যাবে। সেটা কোন ঘটনাটা বাইরে বেরিয়ে পড়বে দেখতো Gm1 বাই a স্কোয়ার কমন নিয়ে বাইরে বেরিয়ে পড়বে। রুটের ভেতরেতে কে কে পড়ে থাকবে দেখতো, রুটের ভেতরেতে পড়ে থাকবে m2 স্কোয়ার প্লাস m3 স্কোয়ার প্লাস m2 ইন্টু m3, এটা হয়ে যাবে কি আমাদের নেট ফোর্সের ভ্যালু। আর আমাদের তার ডাইরেকশন বলতে গেলে আমাকে কি রকম বলতে হতো না, নিশ্চয়ই বুঝতে পারছিস এদিকে তো একটা ফোর্স এদিকে তো একটা ফোর্স, তাহলে নেট ডাইরেকশন কোথায় আসতো এর মাঝামাঝি আসতো। তার জন্য আমাদের ভেক্টর সামেশন করে যে প্রসিডিওর অ্যাডপ্ট করতে হতো সেই প্রসিডিওরটাকে নিয়ে আমাদের কিন্তু কাজ করে দিতে হতো। বোঝা গেল, এটুকুনি কথা কিন্তু তাহলে আমরা সবাই দেখে নিচ্ছি। এবারেতে দেখ যদি আমাদেরকে এরকম বলা হয় ধরে নে একটা কোনো বড় বডি ছিল, সেই বড় বডিটাকে ভাঙলাম, ভেঙে আমি দুটো পার্টে ভেঙে দিলাম, দিয়ে আমাকে বললো যে দুটো বডিকে একটা সার্টেন ডিস্টেন্সে রেখে দেওয়া হয়েছে। তাহলে আমি যে কথাটা বলছি সেটাকে একবার নোট ডাউন করে দেখতো কি কথা বলছি। Let a body of mass capital is divided in two parts. ওকে, এক নম্বর যে পার্টসটা আছে তার মাস হচ্ছে কতখানি স্মল এম, তাহলে ডেফিনেটলি দু নম্বর যে বডিটা আসছে তার মাস কতখানি থাকবে ক্যাপিটাল এম মাইনাস। ওকে, দিয়ে আমাদের বলা হলো কি দে আর কেপ্ট at a certain distance, যে ডিস্টেন্সে রাখা হয়েছে সেটা কিন্তু ফিক্সড, at a certain distance বলছি মানে কি ডিস্টেন্স কিন্তু আমি ভ্যারি করছি না, at a certain distance। দিয়ে আমাদের বলছে কি ফাইন্ড ভ্যালু অফ স্মল এম বাই ক্যাপিটাল, ফাইন্ড
ভ্যালু অফ স্মল এম বাই ক্যাপিটাল এম such that force between them is maximum, such that force between them is maximum. ওকে, এটুকুনি কথা কিন্তু আমাদের প্রত্যেককে দেখে নিতে হবে। তো দেখ, আমাদের কাছে দেখতে কি যে দুটো বডি ছিল, দুটো বডির মধ্যে যে ফোর্স কাজ করে সেই ফোর্সটার জন্য আমাদের ফর্মুলা কতখানি শিখলাম, এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, বা আমি দুটোর বডি ডিস্টেন্সকে ডি দিলে ডি লিখে দেবো। এই ঘটনার সময় দেখছি কি যে জি একটা বডি হচ্ছে এম আর একটা বডি আসছে কত ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ডি স্কোয়ার। আমাদেরকে বলছে কি ফোর্সটা কখন ম্যাক্সিমাম হবে, তো ফোর্স কখন ম্যাক্সিমাম হবে সেটা বলতে গেলে কার রেসপেক্টে ম্যাক্সিমাম, মাসের রেসপেক্টে। তাহলে যার রেসপেক্টে ম্যাক্সিমাম করছি আমরা কি করব, ডিএফ বাই ডিএম সেটা ইকুয়াল টু কত করব, 0 করব। মানে এই ঘটনাটাকে প্রথমে তো আমরা মাসের রেসপেক্টে ডেরিভেটিভ করব। দেখ কথা আসছে কি জি আর ডি স্কোয়ার সেটা আমাদের কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। ভেতরটাতে আমাদের পড়ে থাকছে কতখানি দেখতো, ভেতরটাতে পড়ে থাকছে ডিটিএম অফ, এখান থেকে পাচ্ছি কত স্মল এম ক্যাপিটাল এম মাইনাস এম স্কোয়ার সেটা ইকুয়াল টু 0। তাহলে দেখ এখান থেকে এইটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে বেরিয়ে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি কত ক্যাপিটাল এম মাইনাস 2m ইকুয়াল টু 0। মানে এখান থেকে পাচ্ছি কি দেখতো ক্যাপিটাল এম ইকুয়াল টু 2m। আমাদের চেয়েছিল কি স্মল এম বাই ক্যাপিটাল এম এর ভ্যালু রেশিও বের করতে, তাহলে সেখান থেকে পেয়ে যাবো কত স্মল এম বাই ক্যাপিটাল এম সেটা আসবে কত হাফ। তাহলে দুটো বডির মধ্যে যদি মাসের রেশিওটা আমাদের 1:2 রেশিওতে হয়, মানে 1:2 রেশিও বলবো না, দুটো বডিকে যদি আমরা সমানভাবে ভেঙে দিই, অর্থাৎ যে দুটোকে ব্রেক করেছি পুরানো বডিটা ছিল কতখানি ক্যাপিটাল এম, নতুন যেটা হয়েছে তার হচ্ছে কত 1, অর্থাৎ দুটো বডিকে যদি সমানভাবে আমি টুকরো করি তখন তাদের মধ্যে ফোর্সটা কিন্তু ম্যাক্সিমাম আসবে। ওকে, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনক্লুশন, সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। হলো, এরপরে তোরা একটা কথা বলবি আমাকে, যে ধরে নে দুটো বডি আছে, দুটো বডি একটা সার্টেন ডিস্টেন্সে আছে, আমি বলছি মাঝখানে কোন জায়গায় আমি একটা কোনো বডিকে বসালে তার উপরেতে নেট ফোর্সের ভ্যালু 0 আসবে। মানে আমার গল্পটা কিরকম ভাবে ধর, টু বডি, টু বডি অফ, তাদের মাস বলছি কত m1 and m2 আর অ্যাট ডিস্টেন্স d। এদের মাঝখানে আমি একটা বডিকে রেখেছি, এ মাস অফ স্মল m is kept in between them, is kept in between them। হলো, কিরকম ভাবে রাখা হয়েছে তার জন্য মনে কর আমি একটা তোদেরকে ছবি দিয়ে দিচ্ছি, এরকম ভাবে রেখেছি। এখানটাতে ছিল কতখানি m1, সেখান থেকে স্মল ডি ডিস্টেন্স দূরে, অর্থাৎ এখান থেকে স্মল ডি ডিস্টেন্স দূরে আমি যে বডিটাকে রেখেছি সেটা আসছে কতখানি m2। এদের মাঝখানে আমি রেখেছি কি একটা বডিকে রেখেছি, সেটা হচ্ছে কত স্মল এম কে আমি এখানটাতে রেখেছি। আমাদেরকে এখানটা থেকে বের করার কথা বলা হচ্ছে যে এই স্মল এম কে ক্যাপিটাল M1 থেকে আমি কত দূরে রাখলে নেট ফোর্সের ভ্যালু আমাদের এম এর উপর 0 হবে। ওকে, মানে আমাকে বের করতে বলা হচ্ছে এই ডিস্টেন্সটা ধরে নে সেটা আসছে কতখানি স্মল আর, মানে বলা হচ্ছে কি ফাইন্ড ভ্যালু অফ স্মল আর such that such that নেট ফোর্স কার উপরেতে ওভার স্মল এম ইজ 0। ওকে, তাহলে এই কাজটা আমাকে বের করতে হবে।
এবারে তো আমাদের এটুকুনি কথা বলতে পারবো যে নেট ফোর্স তখনই জিরো হবে যদি M1টা তাকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে আর M2টাও তাকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে সেটার ভ্যালুটা একটা আরেকটার সাথে আমাদের ইকুয়াল হয়ে যায়। ওকে, মানে দেখ আমাদের এখান থেকে বক্তব্য আসছে কি এই ঘটনাটা তখনই হবে যদি যদি force between তোর M1 and M is equal to force between M2 and M হয়ে যায়, তাই না? তাহলে দেখ M1 আর M এর মধ্যে ফোর্সের ভ্যালুটা কত সেটা লিখতে পারবো। দেখ তো G M1 স্মল m ডিভাইডেড বাই তাদের ডিসটেন্স কত আছে r²। আর এটার মধ্যে ফোর্সের ভ্যালু কত আসবে G M2 স্মল m। দেখ এটা আসছে যদি স্মল আর হয় এটা নিশ্চয়ই বুঝতে পারবো কতখানি আসছে D মাইনাস r, তাহলে তার স্কোয়ার। তাহলে দেখ দুদিক থেকে কে কে কেটে যাবে G স্মল m কেটে গেল। তাহলে সেখান থেকে আমি লিখতে পারবো কত দেখ ডি মাইনাস আর এর স্কোয়ার বাই আর এর স্কোয়ার, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি M2 বাই M1। মানে সেখান থেকে যদি বোথ সাইডে তো স্কোয়ার রুট করে দিই কত পাবো দেখ তো ডি মাইনাস আর বাই আর ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই রুট ওভার অফ M1। মানে সেটাকে আমি লিখতে গেলে কি লিখতে পারবো দেখ ডি বাই আর মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই M। তাহলে সেখান থেকে আমি লিখতে পারবো কি রকম ভাবে দেখ ডি বাই আর ইকুয়াল টু ওয়ান প্লাস রুট ওভার অফ M2 বাই M1। তাহলে সেখান থেকে এটাকে লিখলে আমরা লিখবো কি দেখ ডি বাই আর ইকুয়াল টু রুট ওভার অফ M1 প্লাস M2 ডিভাইডেড বাই M1। তাহলে দেখ নিশ্চয়ই আমি বলতে পারবো আর এর যে ভ্যালুটা আসবে সেটা কতখানি পেয়ে যাবো দেখ তো না রুট ওভার M1 ডিভাইডেড বাই রুট ওভার M1 প্লাস M2 ইন্টু স্মল টি। ওকে, তাহলে এই হয়ে গেল কি যে পজিশন কার থেকে দূরত্বে না M1 থেকে দূরত্ব বা M1 থেকে তার যে দূরত্ব তার ভ্যালুটা, যার জন্য আমাদের চলে আসবে কি এই স্মল এম বডিটার উপর নেট ফোর্সের ভ্যালু জিরো চলে আসবে। ওকে, তাহলে এটুকুনি কথাকে আমাদের কিন্তু সবাইকে দেখে নিতে হচ্ছে। এরপরে তো আমরা চলে যাব কার কথায় না গ্র্যাভিটেশনাল ফোর্সের কথায়। কার জন্যে না একটা রিং এর জন্য। তাহলে আমরা এবারেতে কাকে ক্যালকুলেট করব বা কাকে দেখব সেটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু আ রিং। কোথায় না অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট। তাহলে আমি আগে ছবিটাকে ড্র করি, দেখ ড্র করার পরে আমরা সেটাকে ক্যালকুলেট করে দেখাবো। আমরা কিসের কথা বলছি দেখ গ্র্যাভিটেশনাল ফোর্স ওকে ডিউ টু আ রিং কোথায় না অ্যাট ইটস অ্যাক্সিস বা এর ওপর অ্যাট ইটস অ্যাক্সিয়াল পয়েন্ট। ওকে, মানে আমি কিরকম কথা বলছি দেখ মনে করে নে এখানটাতে একটা এই প্লেনটাতে একটা রিং আছে, তার অ্যাক্সিয়াল পয়েন্ট তাহলে কোথায় আসবে এখান থেকে এই দিক বরাবর চলে আসতে হবে, তাহলে সেটা আসবে তার অ্যাক্সিয়াল পয়েন্ট। সেই অ্যাক্সিয়াল পয়েন্টের উপর কোনো একটা বিন্দুতে গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে আমরা সেটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। ওকে, তাহলে দেখ আমাদের এটা তো টু ডিমেনশনাল, তাহলে আমি তো এরকম ভাবে দেখি এই দিকে তো আর লাইন টেনে তোকে দেখাতে পারবো না। তাহলে তার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম কথা দেখ ধরে নে আমাদের কাছে এই হচ্ছে তোর রিংটা হলো, রিং এর হচ্ছে এই সেন্টার, সেই সেন্টারের ওপরেতে এই হচ্ছে তার অ্যাক্সিয়াল পয়েন্ট যেখানটাতে পয়েন্ট আমি একটা পি ধরে নিচ্ছি। তাহলে দেখ আমি যে কথাটা ধরে নিলাম সেটা হচ্ছে কি রিং অফ রেডিয়াস ইকুয়াল টু ক্যাপিটাল আর, মানে এই যে রিংটা নিয়েছি তার রেডিয়াস ক্যাপিটাল আর, মানে আমার বক্তব্য হচ্ছে কি এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হচ্ছে কতটা ক্যাপিটাল আর অ্যান্ড মাস ইকুয়াল টু স্মল। এখান থেকে আর কিসের কথা বলছি দেখতো পি ইজ অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট,
মানে কি পি পয়েন্টটা এর অ্যাক্সিসের উপরেতে আছে। ওকে, কতখানি ডিস্টেন্স, না সেটা আসছে অ্যাট এ ডিস্টেন্স অফ স্মল এক্স ফ্রম ইটস সেন্টার। ওকে, তাহলে আমি বলতে চাইছি যে যে এই ডিস্টেন্সটা হচ্ছে কতখানি স্মল এক্স। আমরা এবারেতে কি নিয়ে ইন্টারেস্টেড, পি বিন্দুর ওপর একটা মাস রেখেছি, তার উপরেতে ফোর্স কত আসবে। ওকে, নাও ইফ একটা মাস ওর উপরেতে রেখেছি, ধরে নে সেটা হচ্ছে কত m1 ইজ কেপ্ট কোথায়, না অ্যাট পয়েন্ট পি। তখন আমরা বলছি কি ফাইন্ড ফোর্স ওভার m1, কার জন্য, না ডিউ টু দা রিং, ডিউ টু দা রিং। তাহলে রিংটার জন্য আমাদের এখানটাতে যে পাঁচটা রেখেছি তার জন্য ফোর্স বের করব। আমি যে ঘটনাটা লিখলাম তোরা সেই ঘটনাটাকে একবার পুরোটাকে পড়ে দেখে নে, না হলে কিন্তু এটাকে ডিরাইভ করতে বা এগোতে কিন্তু অসুবিধা হয়। চটপট দেখে। হয়ে গেলে আমাকে বল, আমি পরেরটায় যাব। দেখলি, এবারে দেখ এর জন্য পুরো মাসটার জন্য ক্যালকুলেট করার জন্য আমরা কি করছি, প্রথমে তো এখান থেকে ছোট্ট একটা মাস নিয়ে নিলাম, যেটা হচ্ছে কতখানি, না ডিএম। সেই ডিএম মাসের জন্য এখানটাতে যে বডিটা রেখেছি তার উপরে যদি ফোর্স ক্যালকুলেট করি, তাদের মধ্যে ডিস্টেন্স কত আসবে, এই ডিস্টেন্সটা ধরে নে, সেই ডিস্টেন্সটা হচ্ছে কতখানি, স্মলার। তাহলে ডিএম মাসের জন্য পি বিন্দুতে রাখা মাস সেটা ছিল কত m1, তার উপর জন্য ফোর্সটা কতটা আসছে সেটাকে আমরা দেখতে চাইছি। ওকে, তাহলে দেখ ফোর্স ডিউ টু ডিএম কার উপরেতে, না পি বিন্দুতে রাখা মাসটার উপরেতে, সেটা কতখানি আসছে, সেটা একটা দেখ ছোট্ট ডিএম মাসের জন্য ফোর্স, সেটাকে আমি লিখলাম কত ছোট্ট ফোর্স ডিএম। তাহলে তার জন্য ফোর্সের ভ্যালুটা কত আসবে দেখ তো, জি। এখানটা থেকে মাসটা আছে কত m1, ওই দিকের মাসটা আছে কত স্মল ডিএম, ডিভাইডেড বাই আমাকে কত লিখতে হবে এদের মাঝের ডিস্টেন্স, সেটা ছিল কত আর স্কয়ার। হলো। এবারে তো আরো একটা কথা দেখ, এই যে ফোর্সটা সেই ফোর্সটা কি হবে, আমরা সবাই জানি অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে এই যে ফোর্সটা সেই ফোর্সের ডাইরেকশন কোথায় থাকবে, এদিকে। এবার দেখ এই যে ফোর্সটা সেই ফোর্সটা অর্থাৎ ডিএফ ফোর্স, তাকে আমি কি করতে পারবো, দুটো কম্পোনেন্টে ব্রেক করতে পারবো। কিরকম দুটো কম্পোনেন্টে ব্রেক করছি দেখ, একটা ফোর্সের কম্পোনেন্ট যাচ্ছে এদিকেতে, আর একটা যাচ্ছে কোথায়, এদিকেতে। সিমিলারলি তোরা একটা জিনিস জানবি যে এখানেতে যদি আমরা মাস নিই, তার জন্য এখানেতে ফোর্সের ডিরেকশন কোথায় আসবে, এদিকে। সেটাকেও আমি কি করতে পারবো, দুটো কম্পোনেন্টে ব্রেক করতে পারবো, এদিক বরাবর একটা কম্পোনেন্ট, এদিক বরাবর একটা কম্পোনেন্ট। ভার্টিক্যাল কম্পোনেন্ট কিন্তু একটা আর একটাকে ক্যান্সেল আউট করে দেবে, শুধু হরাইজন্টাল কম্পোনেন্টটা বেঁচে থাকবে। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এফেক্টিভ আমাদের ফোর্সের কম্পোনেন্ট কত আসবে, ডিএফ কস থিটা। তাহলে দেখ এই ফোর্সটাও কিন্তু টোটাল ফোর্স নয়, আমাদের এখান থেকে বলবো কি, যে নেট ফোর্স বা এফেক্টিভ ফোর্স, এফেক্টিভ ফোর্স কার উপরেতে, ওভার m1, সেটা কতখানি চলে আসছে, সেটা চলে আসছে দেখ, সেটা আসছে df cos থিটা। তাহলে আমাদের এবারেতে পুরো রিংটার জন্য যদি ফোর্স ক্যালকুলেট করতে চাই, সেটাকে বের করতে গেলে আমাদের কি লিখবো, সেটা আসবে কত দেখ, f net ইকুয়াল টু কি পাবো, ইন্টিগ্রেশন অফ df cos থিটা। এবার দেখ ইন্টিগ্রেশন df, তার ভ্যালুটাকে তোরা লিখে নে কতখানি আছে, gm1 বাই r স্কোয়ার ইন্টু dm cos থিটা। cos থিটা মানে কত হয়, বেস বাই হাইপোটেনিয়াস, মানে সেখান থেকে আমাদের পেয়ে যাব কত, x বাই r। তাহলে দেখ এখান থেকে আমরা কি কথা লিখতে পারবো, কি কে কনস্ট্যান্ট আছে দেখ, জি m1 x বাই r কিউব কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ dm মানে কি m,
তাহলে এখান থেকে লিখে দেবো কত। এই ঘটনাটা যদি তোদের বুঝতে অসুবিধা হয় তার জন্য এখান থেকে আমি আরো একবার একটা জিনিস লিখে দিই। দেখ, কনস্ট্যান্ট গুলোকে বাইরে টানলাম, ভেতরেতে পড়ে থাকলো কত, ইন্টিগ্রেশন অফ টিএম। মানে সেটাকেই আমরা লিখতে পারবো কত, দেখ তো, জি স্মল এম ক্যাপ এম ওয়ান ইন্টু এক্স, নিচে থাকছে কত আর কিউ। আর আর এর মান কত না, এই যে হাইপোটেনিয়াসটা সেটাই হচ্ছে আর এর মান। তো সেই হাইপোটেনিয়াসটা তার মান কত আসবে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি না, ভূমি স্কোয়ার প্লাস তোর লম্বের স্কোয়ার। তাহলে তার পাওয়ারেতে 3, মানে এটাকে আমরা লিখতে পারবো কত, দেখ না, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার পাওয়ারেতে আছে কত, হাফ। কিন্তু এখানটাতে আছে কি 3, মানে এখানটাতে আমি যখন সেটাকে বসাতে যাব সেটার ভ্যালু কত চলে আসবে, দেখ, জি এম এম ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু স্মল এক্স। ওকে, তাহলে রিং থাকলে রিং এর জন্য তার অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে ফোর্সের ভ্যালুটাকে আমরা যে ফর্মুলা দিয়ে ডিফাইন করব সেটা হচ্ছে কি, দেখো, জি এম এম ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা আসছে কি না, আমাদের নেট ফোর্সের ভ্যালু। আমি এবারেতে এখানটা থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কনসিডারেশন আছে বা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন আছে, সেটাকে আমি একটুখানি নোট ডাউন করবো। কিরকম কথা বলছি দেখ, যেটা বলছি দেখ সেটা আসছে যে, দেখ, ইফ m1 is kept কোথায় না, at the center of ring। ওকে, রিং এর সেন্টারেতে রাখছি, রিং এর সেন্টারেতে রাখছি মানে নিশ্চয়ই আমরা কথাটাকে কিরকম বলতে পারবো, দেখ তো, এই যে পিটা সেটা থেকে আস্তে আস্তে নিয়ে গিয়ে এখানে নিয়ে এসছি, অর্থাৎ এই যে এক্স, এই এক্স এর মানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাই আমি এখান থেকে বলতে পারবো কি, ইফ দা মাস m1 is kept at the ring, সেটাকে আমরা বলবো কি, যে দেখ, তখন x ইকুয়াল টু 0 হয়ে যাবে। তখন যে ফোর্স ছিল সেই ফোর্সের মানটা কত চলে আসবে, দেখ তো, জি এম এম ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই, তার ফর্মুলা কত ছিল, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এক্স এর মান যদি শূন্য বসিয়ে দিই আমাদের ফোর্সের মানটা কত চলে আসবে, 0। মানে বলবো কি, যদি সেন্টারেতে কোনো বডিকে রাখি তখন আমাদের যে নেট ফোর্স তার মানটা চলে আসছে কি 0। তাহলে আমরা দেখছি কি, দেখ তো, যদি রিং এর মাস ডিস্ট্রিবিউশন, রিং এর মাস ডিস্ট্রিবিউশন সিমেট্রিক্যাল, তখন তার কেন্দ্রে কোনো বস্তুকে রাখলে তার উপর নেট ফোর্সের যে ভ্যালু হয় সেটা হচ্ছে কতখানি, শূন্য। তাহলে এই যে ইম্পর্টেন্ট লাইন, এটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে দেখে নিতে হচ্ছে। এর পরের কথায় আয়, যদি আমাদের কি হয় যে, ইফ এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ক্যাপিটাল আর। ওকে, তাহলে এক্স এর মানটা আমি এমনই বলছি সেটা আসছে কি ক্যাপিটাল আর এর থেকে অনেক বেশি। তাহলে যদি ক্যাপিটাল আর এর থেকে অনেক বেশি হয়, মানে আমি এখান থেকে বোঝাতে চাইছি কি, দেখতো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সেন্টার থেকে অনেক দূরে আছে, অনেক দূরে আছে, তখন আমাদের এখান থেকে গল্পটা কি চলে আসবে, দেখ, তখন গল্পটা চলে আসবে যে এক্স স্কোয়ার উইল বি ভেরি ভেরি গ্রেটার দেন আর স্কোয়ার। মানে আর স্কোয়ারকে কিন্তু আমরা নেগলেক্ট করে ফেলতে পারবো, অর্থাৎ এই যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমাদের তখন কিরকম লাগবে, দেখতো, এফ ইকুয়াল টু জি এম এম ওয়ান ইন্টু এক্স, নিচে আমাদের আর স্কোয়ারটাকে বাদ দিয়ে দেবো, দিলে তাহলে কত আসছে, এক্স স্কোয়ারের পাওয়ার এতে 3/2, এক্স স্কোয়ারের পাওয়ার এতে 3/2 মানে কত পাচ্ছি, নিচে পেয়ে যাবো এক্স কিউব। তাহলে এখান থেকে কাটলে কত পাচ্ছি, এক্স স্কোয়ার।
মানে সেই সময়তে যে ফর্মুলাটা আসবে সেটা আসবে কত, gmm1/x²। ওকে, সেটা কিন্তু দেখ নর্মাল যে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স হয় সেই ফোর্সেরই ফর্মুলার মতো। তাহলে এই কথাটাকেও কিন্তু আমাদেরকে প্রত্যেককে দেখে নিতে হবে। ওকে, এরপরে তোদেরকে একটা জিনিস কোয়েশ্চেন করতে পারে যে কোন দূরত্বে রাখলে, অর্থাৎ সেন্টার থেকে ঠিক কত দূরে বস্তুটাকে রাখলে ফোর্সের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলার কথা বলছি কি, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ m1, কোথা থেকে না, ফ্রম দ্য সেন্টার অফ রিং, কার জন্য না, যার জন্য ফর হুইচ ফোর্স ইজ ম্যাক্সিমাম। এবার দেখ ফোর্স ম্যাক্সিমাম কার রেসপেক্টে, ডিসটেন্সের রেসপেক্টে, অর্থাৎ এক্স এর রেসপেক্টে। তার মানে তো আমরা এখান থেকে সিম্পল কথাটাকে কি রকম বলতে পারবো, যে তখন তোর ডিএফ অর্থাৎ ফোর্সের ভ্যালু এক্স এর রেসপেক্টে আমাদের কত আসবে, 0 আসবে। তাহলে কোন ডিস্টেন্সে ফোর্সের মানটা ম্যাক্সিমাম হবে সেটা বলতে গেলে আমাদের নিশ্চয়ই বলবো কি, ফোর্সের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালুটাকে আমাকে করতে হবে কি, ইকুয়াল টু 0 করতে হবে। তো যদি আমি সেই বুদ্ধিটাকে মাথায় লাগিয়ে নিই, অর্থাৎ ডিএফ বাই ডিএক্স ইকুয়াল টু 0 করি, অর্থাৎ ফোর্সের ফর্মুলা ছিল কোনটা, এই ফর্মুলাটা, তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমি করব কি, ইকুয়াল টু 0 করে দেবো। তো চল একবার পড়ে দেখ সেখান থেকে কি ঘটনা আসছে। এখান থেকে যে ঘটনাটা আসবে সেটা আসছে এরকম ধরনের, দেখ আগে আমরা ওটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করি, তারপরে তাকে আমরা ইকুয়াল টু 0 করব। আমাদের সেটার ভ্যালু লিখছিলাম কত, দেখতো gmm1 ইন্টু এক্স, নিচে কতখানি ছিল না x² প্লাস r² টু দি পাওয়ার 3/2। এবারে তো প্রথমেতেই দেখ এটা আসছে কি, ইকুয়াল টু 0, gmm1 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, তাহলে তার কোনো ফাংশন রইল না, মানে পড়ে থাকছে কত, ddx অফ x। আর দেখ নিচের এই যে টার্মটা আছে সেই টার্মটাকে একটা কাজ করা যাক না, ওপরটাতে নিয়ে চলে যাওয়া যাক, গেলে তোর কত চলে আসছে, x² প্লাস r² টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 0। তাহলে দেখ এটাকে আমাদের ডেরিভেটিভ করছি, মানে ddx অফ u ডট v এর মতো। তাহলে তার ফর্মুলা কত আসছে, u ইন্টু ডিভি বাই ডিএক্স। ডিভি বাই ডিএক্স মানে আমাদের এখান থেকে ভ্যালুটা কত পেয়ে যাবো, দেখতো x² প্লাস r², তারপর এতে কত আসবে 3/2 মাইনাস 1, মানে সেখানটাতে চলে যাবে কত, হাফ, ইন্টু x² আর r² এর আবার ডেরিভেটিভ করলে সেখান থেকে কত পেয়ে যাব, 2x। তোরা এটাকে কিন্তু নিজের একটু দেখে নিস। প্লাস আমাদের এখান থেকে আসছে কি দেখতো, x² প্লাস r² টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স, সেটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, সেটা ইকুয়াল টু আমরা পেয়ে যাব হচ্ছে কি রকম, দেখ না 0। আচ্ছা একটা কথা, এখানটা থেকে এটা উপরে যখন নিয়ে গেছি এটার পরেতে মাইনাস থাকবে, রাইট? তার মানে তো এখান থেকে মাইনাসটার সঙ্গে এখানটাতে করলে এটা পেয়ে যাবো কত, দেখো -5/2, রাইট? তাহলে দেখ এখান থেকে আমাদের যেটা করতে পারবো এটাও তাহলে কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে এখান থেকে যেটা করতে পারবো, ওপরেতে আসছে কতখানি দেখ 2x², রাইট? নিচে তোদের কতখানি চলে যাচ্ছে দেখ, x² প্লাস r² টু দি পাওয়ার 3/2। এখানটাতে আমরা যখন ডেরিভেটিভ করেছিলাম তাহলে এখানটাতে কত চলে আসবে না, সামনে আরো একটা তোর -3/2 চলে আসবে, কারণ এখানটা থেকে যখন ডেরিভেটিভ করেছিলাম, ডেরিভেটিভ করলে তো ফর্মুলাটা এটাই চলে আসে। তাহলে এখানটা থেকে 3/2 করলে এই দুই বেরিয়ে যেত, বেরিয়ে গেলে আমাদের যে ঘটনাটা করতো, এখান থেকে যে 2টা আছে সেই 2 এর মানটা আমাদের হয়ে যেত কত, 3, সামনে থাকতো একটা মাইনাস, প্লাস তোর এখান থেকে কত পেতিস, 1/x² প্লাস r² টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 0। তাহলে যদি আমি এখানটা, এটাতে কত ছিল বাবা, এটাতে ছিল 5/2। তাহলে এখান থেকে যেটা করতে পারবো, যে দুটো দিক থেকে যদি আমি 3/2টাকে কমন নিয়ে নিই, আমি এখান থেকে যে ঘটনাটা পাবো দেখো সেটা আসছে এরকম, -3x² বাই x² প্লাস r² প্লাস 1, সেটা কমন দেওয়ার নামটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে 0 আসবে, এটা ইকুয়াল টু 0। মানে এখান থেকে আমরা যেটা সিম্পলিফাইড লাইনেতে লিখতে পারবো সেটা আসছে দেখতো -3x² বাই x² প্লাস r², সেটা ইকুয়াল টু 1। মানে আমরা কত লিখতে পারবো রে, -3x² ইকুয়াল টু x² প্লাস r²।
বলো। ওপরটাতে চলে গিয়েছিল কত, -3/2, -3/2 কে মাইনাস করলে ওখানটাতে ওটাই চলে আসছে, ভেতর দিকটা থেকে ওটাকে 2x চলে গেল, এক্স স্কোয়ার এখানটা থেকে এটাতে চলে গেল কত, এই ঘটনাটা চলে গেল। মানে আমাদের এখান থেকে আমার কি ক্যালকুলেশনে কোনো কিছু ভুল হয়েছে গেল? এখানটাতে কত আসছে রে? এক্স, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার -3/2, এর পাওয়ারটাতে চলে যাচ্ছে কত, -3/2 করলে -1, -5/2, এখানটাতে পাচ্ছি কত, 2x। এটাকে আরো একবার যদি তোদের করিস, ডেরিভেটিভটা করিস, ddx করলে এটা হলো এইটা। এখানটা থেকে যদি তোরা -1/2 কে কমন নিয়ে নিস, কমন নিয়ে নিলে তোদের এখান থেকে বেরিয়ে গেল কত, বেরিয়ে গেলে এই পার্টটা চলে এলো। এই পার্টটা চলে এলে তোদের এখান থেকে যে পার্টটা চলে আসবে, আচ্ছা এনিহাও এখানটাতে একটুখানি তোদের ক্যালকুলেশনটাতে কোথাও মিস্টেক হচ্ছে, তো সেই ক্যালকুলেশনটাকে তোরা একটুখানি দেখবি, এখানটাতে সামহাও কোথাও আমি একটা প্লাস বা মাইনাসের কিছু একটাকে ভুল বসিয়ে ফেলেছি, সেটার জন্য একটুখানি ক্যালকুলেশনটাতে গন্ডগোল হচ্ছে। তোদের এখান থেকে মাথায় রাখবি যে এক্স এর যে ভ্যালুটা আসবে সেটা আসবে কতখানি, প্লাস মাইনাস তোর r/√2, অর্থাৎ এই ডিস্টেন্সে যদি কোনো আমরা অবজেক্টকে রাখি, সেই ডিস্টেন্সে গেলে আমাদের নেট ফোর্সের ভ্যালুটা 0 চলে আসবে, এই নেট ফোর্সের ভ্যালুটা ম্যাক্সিমাম আসবে। আহ তোদের এনিহাও এটা ম্যাচ করছে না, এটাকে কিন্তু আমরা পরের দিনেতে দেখব। আচ্ছা দেখ, যে জায়গাটাতে এখানটাতে মিসম্যাচ হচ্ছিল সেই জায়গাটা একটুখানি তোদেরকে বলে নিই, যেটার জন্য আমাদের এখানে ক্যালকুলেশনটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। দেখ আমি একটা কাজ করেছি এখানটাতে, -3x² এখানে আছে +1 = 0, যখন এখানটাতে 1 লিখেছি সেই 1টা লেখার সময় একটু ভুল হয়ে গেছে, তো সেই 1টাকে আমি যদি এখানটা থেকে দেখ -1 করে দিই, তাহলেই আর কোনো কিছু সমস্যা নেই। তাহলে এখানটা থেকে কত পেয়ে যাচ্ছি দেখ তো, 3x² = x² + r², মানে পাচ্ছি কত দেখ, 2x² = r², মানে ডেফিনেটলি সেটা পেয়ে যাচ্ছি কত, x = +−r/√2। তাহলে দেখ সেন্টার থেকে ডিস্টেন্সটা +−r/√2 হয়, তখন আমরা বুঝে যাব কি সেখান থেকে আমাদের ফোর্সটা ম্যাক্সিমাম আসবে। মানে আমাদের দেখ, যদি এখানটাতে এরকম রিংটা ছিল, রিং এর এই ধরনের অ্যাক্সিস ছিল, সেন্টারেতে তো ফোর্স 0 ছিল, এদিক থেকে গেলে ফোর্সটা ম্যাক্সিমাম হবে, হয়ে আবার 0 এসে যাবে। যেই জায়গাতে ফোর্সটা ম্যাক্সিমাম পাচ্ছি সেই ডিস্টেন্সটা আমাদের আসছে কত না, +r/√2। সিমিলারলি যখন আমরা উল্টো দিকেতে যাব, ফোর্সটা আমাদের কি চলে আসবে না, ভেক্টর সাইনের জন্য সেখানটা থেকে নিচের দিকে চলে যাবে। তো এই জায়গাতে আমাদের যে ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব এখানটাতে, মানে ম্যাক্সিমাম, সেটা আসবে কোথায়, x = -r/√2। ওকে, তাহলে এইরকম ভাবে আমাদের দেখে নিতে হবে কি রিং এর জন্য তার কোনো অ্যাক্সিয়াল পয়েন্টেতে ফোর্সের ভ্যালু কত হচ্ছে কত হচ্ছে না, সেটাকে আমাদেরকে এরকম ভাবে বুঝে নিতে হবে। এবারেতে আমরা যেটা করব যে গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু আ রড। ওকে, তাহলে কোনো একটা রডের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কত হয় সেটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে কথায় চলে, গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু এ রড, কিরকম কথা বলা হচ্ছে দেখ, এই ধরনের কোনো একটা রড আছে, যে রডটার আমি বলছি কি মাস ইকুয়াল টু আছে m, আর লেন্থ ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি যে স্মল। এখানটা থেকে এই রডটা থেকে আমাদের একটা ডিস্টেন্স নিচ্ছে কত, স্মল এক্স।
সেখানটাতে একটা পয়েন্টকে রাখছি পি। সেই পি পয়েন্টেতে আমরা একটা মাস রাখছি, এ মাস অফ m1 is kept কোথায়, অ্যাট পি। দিয়ে আমরা যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে কি পি পয়েন্টেতে ফোর্সের ভ্যালু কত আসবে। তাহলে আমরা কাকে বের করতে চাইছি, না সেটা হচ্ছে কি ফাইন্ড ফোর্স ওভার এমও। দেখ এখানে তো এই মাসটা পয়েন্ট মাস নয়, কিন্তু এটা আমাদের পয়েন্ট মাস। তাহলে আমাদের করতে হবে কি, যে এখানটা থেকে একটা স্মল সেকশনকে নিয়ে নেব, ধরে নিচ্ছি যে সেই স্মল সেকশনটা এখান থেকে স্মলার ডিস্টেন্স দূরে আছে এবং তার চওড়া হচ্ছে কতখানি ডিআর। তার জন্য এখানেতে ফোর্স বের করব। এবারেতে দেখ, প্রথমেতে আমরা যেটাকে বলতে পারবো যে ডিআর সেকশনের মাস দরকার হবে। তার আগে আমাদের যেটা দেখে নেব সেটা আসছে কি দেখ, মাস পার ইউনিট লেন্থ। সেটা বললে কিরকম বলবো দেখ তো, টোটাল মাস, টোটাল মাসটা কতখানি ছিল স্মল এম, তাহলে টোটাল লেন্থ ছিল কতখানি এল। তাহলে আমরা যদি বলি মাস অফ সেকশন ডিআর, তার ভ্যালু কত চলে যাবে, ইউনিট লেন্থের মাস ইনটু ডিআর। তাহলে সেটাই তো ছোট মাস, তাকে আমরা লিখে দেবো কত, ডিএম। তাহলে দেখ এই এখানেতে থাকা মাসটা অর্থাৎ ডিএম মাসটার জন্য পি পয়েন্টে ফোর্স কত আসবে, নাহলে আমরা লিখতে পারবো কিরকম ভাবে, ফোর্স ডিউ টু ডিএম। ধরে ছোট্ট ফোর্স, তার ভ্যালু লিখে নে কত, ডিএফ। সেটা আমাদের কত চলে আসবে দেখতো, জি ওখানেতে যে মাসটা অর্থাৎ পি এতে রেখেছি সেই মাসটা ছিল কত, m1। তাহলে m1 ইন্টু ডিএম বাই তার ডিস্টেন্স কতখানি আছে আর স্কোয়ার। এবারে তো দেখ ডিএম এর যে ভ্যালুটা বললাম এখান থেকে, সেটাকে আমি এখানটাতে বসিয়ে দিই, বসালে কত আসছে দেখতো, জি m1 m বাই এল ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিআর। তাহলে এটা হয়ে গেল কি ছোট্ট ফোর্স। তাহলে পুরো ফোর্স বের করতে গেলে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছি, ইন্টিগ্রেশন অফ ডিএফ করব। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএফ করলে যেটা বাইরে বেরিয়ে আসবে সেটা আসবে দেখ, জি m1 m বাই এল বাইরে বেরিয়ে গেল, ভেতরেতে কত পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিআর বাই আর স্কোয়ার। দেখ আমরা সবাই জানি ডিআর বাই আর স্কোয়ার তার ইন্টিগ্রেশনের ভ্যালু কত আসে, -1 বাই আর। তাহলে সেই কথাটা মাথায় রেখে কত লিখে দেবো দেখ তো, জি m1 এল বাই -1 বাই আর। সেটার লিমিটটা কোথা থেকে কোথায় বসিয়ে দেবো, দেখ এই জায়গা থেকে এই জায়গা অবধি এই দূরত্বটা কত, এক্স, এখানের দূরত্বটা কত আসবে, এক্স প্লাস এল। তাহলে এখান থেকে বসিয়ে দিচ্ছি কতখানি দেখ তো, এক্স টু এক্স প্লাস এল। তাহলে সেখানে তো ভ্যালুটাকে বসালে কত পাবো দেখ, জি m1 বাই এল, এখানটাতে পাচ্ছি কত, -1/x প্লাস এল, মাইনাসে মাইনাসে প্লাস, কত আসছে 1/x। মানে সেটাকে সিম্পলিফাই করলে কত পেয়ে যাবো দেখ, জি m1 বাই এল, নিচে পাচ্ছি কতখানি দেখ তো, এক্স প্লাস এল ইন্টু এক্স, ওপরটাতে পাচ্ছি কত দেখ, -x প্লাস এক্স প্লাস এল। এটা কেটে গেল, ওপর নিচের এই এলটাও আবার কেটে যাবে, গেলে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা আসছে কত দেখ, জি m1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস এল। তাহলে আমাদের যদি কোথাও কোনো একটা রড থাকে, সেই রডের জন্য কোনো একটা বিন্দুতে ফোর্সের ভ্যালু বের করতে বললে কিন্তু আমাদেরকে এই ফর্মুলাকে দিয়ে বের করতে হবে। ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন, তোরা সেটাকে কিন্তু সবাই লিখে রেখে দে। ওকে, আচ্ছা এরপরেতে আমরা যেটাকে করব সেটা আসছে কি দেখ, নিউটনস সেল থিওরেম। ওকে, নিউটনস সেল থিওরেমটা আমাদের কিসের কথা বলছে, ধরে নে আমাদের কাছে এরকম একটা সেল আছে, সেল মানে বুঝতে পারছিস পুরো বডিটার তার যে মাসটা আছে তার এই তোর খোলসটাতেই আছে, তার ভেতরটাতে কিন্তু ফাঁকা আছে। ধরে নে আমাদের কাছে এরকম একটা সেল আছে, আমি তাহলে কার কথা বলছি, না নিউটনসের সেল থিওরেম। ওকে, নিউটনসের সেল থিওরেমটা খুব সহজ। এখানেতে বলা হচ্ছে কি, ধরে নে এই যে সেলটা আছে সেই সেলটার মাস হচ্ছে কতখানি এম, আর তার রেডিয়াস হচ্ছে কতখানি, ধরে নে ক্যাপিটাল আর। আমরা ধরে নে কোনো একটা পয়েন্ট অবজেক্টকে রাখছি, যে অবজেক্টটা কে রেখেছি মানে পি পয়েন্টে। আমরা বলছি কি
a point object of mass equal to m1 is kept কোথায় না at p। এখনই তোদের চলে আসবে কি আর থিওরেমটা না সেল থিওরেমটা। এখানে সেল থিওরেম কি বলছে, যদি এখান থেকে এখানের ডিস্টেন্স ধরে নে, আমাদের এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে কতখানি স্মল আর, যদি এরকম হয় যে স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর হয়, ওকে, তখন আমাদেরকে পুরো যে স্ফিয়ারটা আছে বা পুরো যে সেলটা আছে তার মাসটাকে এই পয়েন্টটাতে কনসেন্ট্রেটেড আছে বলে ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তখন ক্যালকুলেশন করার সময় আমাদের বলতে হবে, বলবো কিরকম ভাবে, on that time we need to assume total mass is concentrated, অর্থাৎ পুরো মাসটা কেন্দ্রীভূত আছে কোথায় না at the center of cell। ওকে, and do the calculation, তাহলে সেই সময়তে আমাদের কিন্তু পুরো ক্যালকুলেশনটাকে এরকম ভাবে করতে হবে। আর একটা কথা আসছে যে যদি আমাদের এরকম ঘটনা ঘটে যে স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, তাহলে পরবর্তী ঘটনার সময় কি বলছি দেখতো, যদি এরকম হয় যে স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, তখন আমরা জানবো কি অন দ্যাট টাইম যে ফোর্সটা পাবো সেই ফোর্সের মানটা চলে আসবে কত, জিরো। তাহলে যদি মাসটা স্ফিয়ারের ভিতরেতে থাকে তখন কিন্তু আমাদের ফোর্সটা জিরো চলে আসবে। এখানে আরো একটা কথা মাথায় রাখতে হবে, এই যে স্ফিয়ারটা নিয়েছি সেই স্ফিয়ারটাকে এই দুটো ল ভ্যালিড হতে গেলে সেটা হতে হবে কি দেখ, ইউনিফর্ম স্ফিয়ার, মানে কি মাস ডিস্ট্রিবিউশন ইজ ইউনিফর্ম। ওকে, এই কথাটাকে কিন্তু মাথায় রাখতে হবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য কার জন্য না নিউটনের সেল থিওরেমের জন্য। হলো, এরপরেতে আমরা যে জিনিসটাকে দেখে নেব সেটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটা তো আমরা দেখেছি ক্যাপিটাল জি। এবারেতে আমরা দেখে নেব কি না ভ্যালু অফ স্মল জি। স্মল জি বলতে কি বোঝাচ্ছি না অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, এটা করার জন্য আমাদের করতে হবে কি না, ধরে নিবি এই হচ্ছে কি তোর পৃথিবী। ওকে, এখানেতে পৃথিবীর মাসটাকে আমাদের সাধারণত ক্যাপিটাল এম দিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর রেডিয়াসকে সবসময় জানবি যে ক্যাপিটাল আর দিয়ে দেওয়া। ওকে, এগুলো কার জন্য না ফর আর। হলো, এবং এটাও তোদের মুখস্থ করে নেওয়ার জিনিস, মাসের ভ্যালু কত হয় 6 × 10⁻24 কেজি, রেডিয়াসের ভ্যালু কত হয় 6400 কিলোমিটার। তো ধরে নে এখানেতে ঘটনাটা এরকম ঘটনা হচ্ছে যে কোনো একটা স্মল বডিকে পৃথিবীর সারফেসেতে রেখে দেওয়া হলো যার মাস হচ্ছে কত স্মল এম। মানে আমি কিসের কথা বলছি দেখ, লেট স্মল এম ইজ কেপ্ট কোথায় না অ্যাট দ্য সারফেস অফ আর্থ। তখন কিন্তু আমাদের নিউটনের সেল থিওরেমের জন্য এর উপরেতে যে ফোর্স আছে সেই ফোর্সের ভ্যালুটা কত চলে আসবে, জি ক্যাপিটাল এম স্মল এম, এদের দুটোর দূরত্ব কত ক্যাপিটাল আর, মানে বাই আর স্কয়ার। এবারে দেখ এ তো অ্যাট্রাকশন ফোর্স, এখানে অ্যাট্রাকশন ফোর্সটা কি বডিটা যে ওয়েট ফোর্স ফিল করে, মানে নিশ্চয়ই বলতে পারবো এই ফোর্সটা কার সাথে ইকুয়াল হবে, ওয়েট ফোর্সের সাথে ইকুয়াল হবে। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো দেখ এই দুটো ফোর্স যেহেতু ইকুয়াল তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে দিচ্ছি, দুদিক থেকে এম এম বেরিয়ে যেত, তাহলে স্মল জি বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার ভ্যালু কত চলে আসতো জিএম বাই আর স্কয়ার। এবার দেখ আমরা সবাই জানি কি ক্যাপিটাল জি তার ভ্যালু কত হয় 6.67 × 10⁻11। ক্যাপিটাল এম লিখে দিলাম ভ্যালু কত হয় 6 × 10⁻24 কেজি। ক্যাপিটাল আর তার ভ্যালু লিখলাম কত 6400 কিলোমিটার, তাহলে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে কি করব
10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করব। যদি আমরা করি কি এখানে যে সমস্ত ভ্যালুস গুলোকে এর ওপরটাতে বসিয়ে দিই, রাইট? যদি আমরা সমস্ত ভ্যালুস গুলোকে এর ওপরেতে বসিয়ে দিই তাহলেতে কিন্তু আমরা এখন এই যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে সেই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটাকে আমরা পেয়ে যাব, রাইট? এবং সেই সমস্ত ভ্যালুগুলোকে বসিয়ে দেবার পরেতে এখান থেকে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আসবে তার ভ্যালুটা আসবে কতখানি? দেখ সবাই আমরা যেটাকে শিখেছি সেটা আসছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো দেখ এইরকম ভাবে আমাদের মানে ভ্যালু অফ স্মল জি সেটাকে আমরা ক্যালকুলেট করে ফেলি। তাহলে মাথায় রাখতে হবে ক্যাপিটাল জি আর স্মল জি কিন্তু এক জিনিস নয়। ক্যাপিটাল জি সেটা হচ্ছে কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, স্মল জি সেটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ক্যাপিটাল জি এর মান কখনোই বদল হবে না, কিন্তু স্মল জি এর মান বদল হবে। কোথায় না? পৃথিবীর সারফেসে এক ধরনের হবে, সেখান থেকে একটা হাইটে নিয়ে গেলে এক ধরনের হবে, সেখান থেকে একটা ডেপথে নিয়ে গেলে এক ধরনের হবে। তো কোন জায়গাতে তার মান কত হয় এবং পৃথিবীর রোটেশনের জন্যই কি তার মান চেঞ্জ হয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু পরের ভিডিওতে ডিসকাশন করব। তাহলে আপাতত এটুকুনি থাক, তোরা ভালো করে এটাকে এনজয় কর, পরের কথা পরের ভিডিওতে ডিসকাশন।